এই ভিডিওটা যখন করা হচ্ছে তখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং পশ্চিমবঙ্গে এসে হাজির। কিন্তু এবারের তার আসাটা ঠিক ৮-১০ বারের মতো ছিল না। ছিল না কোনো স্বয়ম্বর, ছিল না কোনো মিডিয়া, ছিল না কোনো যৌগিক। তিনি এসেছিলেন ১৭ তারিখ, মানে জুলাইয়ের ১৭ তারিখে। কিন্তু সেই ১৭ তারিখে তিনি সরাসরি কলকাতায় আসেননি। ভাবুন, পশ্চিমবঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কলকাতায় আসেন, মানে পশ্চিমবঙ্গের রাজধানীতে আসেন। তিনি সরাসরি ল্যান্ড করেছিলেন কোথায়? বাগডোগরা এয়ারপোর্টে, শিলিগুড়ি। তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একটা স্টেটের, তাও একটা ডিস্ট্রিক্টে এসে সারা দিন কাটিয়েছেন। কিন্তু কেন? তিনি কোনো মিডিয়ার সাথে সাক্ষাৎ করেননি লাস্ট দুদিন। তিনি সেইভাবে কোনো মিটিং মিছিল করেননি দুদিন। কারণটা কি? এই ভিডিওতে আমরা সেটা নিয়েই একটুখানি বোঝার চেষ্টা করব যে এবারের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন পশ্চিমবাংলায় কেন এত গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন দ্য ডেলি টিউন, আর আমি অমিত। যদি আপনাদের বিশ্লেষণমূলক আলোচনা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন। তাহলে আসুন সরাসরি এবার আলোচ্য বিষয়ে ঢুকে যাই। ১৭ তারিখ হঠাৎ করেই স্বরাষ্ট্রমন্ত্রী এসে নামলেন বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে সোজা বিএসএফ ক্যাম্প। সেখানে সারাদিন ধরে প্রচুর মিটিং করেছেন আর্মি অফিসারদের সাথে, আর্মি হাই অফিসিয়ালস যারা, তাদের সাথে। আর সঙ্গে ছিল কারা জানেন? সঙ্গে ছিল কিছু সিকিউরিটি এজেন্সি, সেখানকার লোকাল পুলিশের হাই অথরিটি থেকে আরম্ভ করে যত রকম সিকিউরিটি এজেন্সি ভারতবর্ষে আছে, প্রায় তাদের অনেকেই এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। সেটা পরে তিনি গেলেন কোথায়? গেলেন একটু বর্ডার এলাকাগুলোতে ঘুরতে, যে আমাদের বর্ডারে কাঁটাতার দেওয়ার কাজ কতটা কি হয়েছে সেটা তদারকি করতে। কারণ আপনারা অনেকেই জানেন, মোটামুটি আমরা সবাই জানি যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের যে বর্ডারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা স্মার্ট বর্ডার বলা যেতে পারে। মানে বর্তমান সময়ের উপরে একটা স্মার্ট বর্ডার। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে শুধু কাঁটাতার থাকছে না, থাকছে কি, যেসব জায়গায় অনেক ধরুন নদী আছে, কোথাও কোনো জঙ্গল আছে, সেখানে সেন্সারের মাধ্যমে এরা ওই কাঁটাতারের কাজটা করবে। মানে কিছু কিছু জায়গায় সেন্সার বসানো থাকবে, সেখান থেকে যদি মানুষ, গবাদি পশু কেউ পাস করে, সেটা জানতে পারবে তারা, দিয়েছে। এবার সঙ্গে সঙ্গে তারা সেখানে ড্রোন পৌঁছে যাবে, মানে আকাশ থেকে ড্রোন পৌঁছে যাবে সেটা দেখার জন্য যে আদৌ এখান থেকে কি পাস করেছে। তারপর প্রয়োজন অনুসারে বিএসএফ জায়গায় যান। তো মোটামুটি তিনি বর্ডার ফর্ডার এগুলো দেখলেন। দেখার পরে তিনি আবার চলে এলেন উত্তরকন্যায়। সেখানে এসে কিছু হাই অফিসিয়ালসদের সাথে মিটিং করেছেন এবং সারা রাত থেকেছেন প্রায় আর্মি ক্যাম্পে, মানে আর্মি অফিসারদের সাথে। তারপর তিনি আবার কিছু পরের দিন মিটিং ফিটিং করেছেন। করার পর তিনি আজ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু মজার ব্যাপার, এই দুদিনের তার যে এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে বিভিন্ন জায়গায় যাওয়া, মিটিং, বিভিন্ন হাই অফিসিয়ালসদের সাথে মিটিং, এখানে কিন্তু কোনো মিডিয়ার প্রবেশ ছিল না। কোনো মিডিয়া না, না ন্যাশনাল মিডিয়া, না ইন্টারন্যাশনাল মিডিয়া, না লোকাল মিডিয়া, কোনো মিডিয়া। তার মানে বোঝাই যাচ্ছে যে এই মিটিং গুলো ছিল খুব গুরুত্বপূর্ণ মিটিং আমাদের, শুধু রাজ্যের জন্য নয়, কিন্তু আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ মিটিং। সেই জন্য অমিত শাহ নিজে এসছেন এবং উনি যে সারাদিন যে যাতায়াত করেছেন, সেখানে কিন্তু কোনো রকম আড়ম্বর ছিল না যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে কিভাবে না। সুতরাং এই যাতায়াত বা ওনার মুভমেন্টও ছিল পুরোটা ওই কর্পোরেট স্টাইল, মানে আমি এসেছি ভাই কাজ করতে, এখানে আমি আমার কাজটুকু করি,
আমি এখানে কোনো রকম ভাবে কোনো পাবলিসিটিতে পেতে আসিনি বা নিজেকে জাহির করতে আসিনি। এটা কিন্তু খুব মারাত্মক একটা মেসেজ আমরা পাচ্ছি এখান থেকে, যে উনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছিলেন, যে কাজটা আমাদের অবভিয়াসলি আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের রাজ্যের জন্যও খুব ইম্পর্টেন্ট। আর যদি বর্ডারের ব্যাপারটা বলি তাহলে তো বলবো যে শুভেন্দু অধিকারী প্রথম দিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ফার্স্ট কাজই করেছিল যে জমি বিএসএফদের হাতে তুলে দিয়েছিল। তার মানে এটা খুব বোঝা যাচ্ছে যে এই ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারটা কতটা ইম্পর্টেন্ট আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের জন্য, প্লাস আমাদের পশ্চিমবঙ্গের লোকেদের জন্য। এছাড়াও তিনি কিছু মিটিং এ শোনা যাচ্ছে যে তিনি কিছু অর্ডার দিয়েছেন যে কিছু কিছু জায়গায় যেন সেখানে মানুষরা, মানুষের জন্ম কবে হচ্ছে, মৃত্যু কবে হচ্ছে, প্লাস সেখানে কে কবে এসছে, এসে বাসিন্দা হয়েছে, কে কবে সেখানে মারা গেছে, এই ডেটা গুলো যেন সলিড ভাবে কালেক্ট করা হয় লোকাল স্তরে, মানে একদম নিচের স্তর থেকে। তার মানেটা খুব পরিষ্কার যে এনারা চাইছেন না কোনোভাবেই বাংলাদেশ থেকে বা এই বর্ডার থেকে কোনো রকম ভাবে একটা পিঁপড়েও যেন না গলে ভারতবর্ষের মাটি ছোঁয়। এটা কিন্তু খুব ক্লিয়ার মেসেজ। এবং যদি কেউ এখনো পর্যন্ত এখানে থেকে থাকে তাহলে কিন্তু তার এগেনস্টে এরা স্টেপ নেবেই। এটা তো গেল মোটামুটি তিনি কেন এসেছেন একটা উপর উপর আমরা এটা বুঝতে পারছি, কারণ কয়েকটা আমরা ফুটেজ দেখেছি যে তিনি বর্ডার এলাকায় গেছেন, বর্ডার এলাকায় তিনি পর্যবেক্ষণ করছেন যে বর্ডারের কাজ বা এই কাঁটা তার দেওয়ার কাজ কিরকম ভাবে কতটা এগিয়েছে না এগিয়েছে এইসব ব্যাপারে। এবার যদি আমরা এই সময়ে কিছু আহ, ঘটনা বা কিছু আহ, আনুষঙ্গিক কিছু নিউজ নিয়ে এই আলোচনা করি তাহলে হয়তো এই ব্যাপারটা, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার জায়গাটা একটু হয়তো ক্লিয়ার হতে পারে। ধরুন যে অপারেশন সিন্দুর হওয়ার সময় আমরা দেখেছিলাম যে পাকিস্তানের যে বর্ডার এলাকাগুলো ছিল সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছে। আর অপারেশন সিন্দুরে কিন্তু সেই জঙ্গি ঘাঁটিগুলোকে মোটামুটি ভারতীয় সৈন্যবাহিনী ধ্বংস করে দিয়েছে। তখন থেকেই বোঝা যাচ্ছিল যে এই বর্ডার এলাকাগুলোতে মূলত হচ্ছে জঙ্গিদের নাচন কোদন একটু বেশি হয়। হ্যাঁ, আর তারপরে আমরা দেখেছিলাম যে কি ইনফ্যাক্ট মানে তারপরেই আমরা দেখেছিলাম যে একদম পাকিস্তানের ভেতরে গিয়ে এই আইএসআই, তারপরে লস্করে তৈবা, এদের কিছু জঙ্গি সংগঠনগুলো আছে তাদের একদম মাথাগুলোকে মুড়িয়ে দেওয়া হয়েছিল। তো আর এখন পাকিস্তানের অবস্থা কি, প্রায় 85% অঞ্চল বালুচিস্তানের আন্ডারে চলে গেছে। বালুচিস্তান 2-3 দিন ধরে প্রায় ওরা নিজেরা, 2-3 দিন আগে আর কি ওরা নিজেরা ডিক্লেয়ার করে দিয়েছে যে ওরা স্বাধীন একটা দেশ। তারপর পিওকে মানে পাকিস্তানের আন্ডারে যে কাশ্মীর আছে সেখানেও একটা মুসলিমরা, সেখানকার মুসলিম অধিবাসীরাই বিদ্রোহ করছে, তারা বলছে যে আমরা পাকিস্তানের মধ্যে থাকতে চাই না। প্লাস আফগানিস্তান থেকে এর যে বর্ডার সেখানেও একটা বিদ্রোহ চলছে। তো পাকিস্তানের অবস্থা কিন্তু খুব খারাপ। আবার এই বাংলাদেশে ইউনূস সরকার যখন এসেছিল তখন কিন্তু দেখা গেছিল যে একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছিল যে ভাই বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে আছে। মানে পাকিস্তান আর আগে বাংলাদেশ যেমন পূর্ব পাকিস্তান ছিল ঠিক সেম ব্যাপার। বাংলাদেশ থেকে প্রচুর নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে তাদের যারা আমলা আছে তারা পর্যন্ত বাংলাদেশে গেছে, পাকিস্তানের আমলারা বাংলাদেশে গেছে, সেখানে গিয়ে মিটিং মিছিল করেছে, করার পর আমরা দেখলাম কি সেখানে একটা নতুন গভর্নমেন্ট ফর্ম হলো। সেই গভর্নমেন্ট কি করছে, সেই গভর্নমেন্ট এখন চায়নার সাহায্য নিয়ে তিস্তায় ব্যারেজ, তারপরে আরো কিছু অনুদান নিয়ে তারা বাংলাদেশকে উন্নত করার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার, চীন কি অতটাই বোকা? কারণ ইউনূস সরকার তো আমেরিকাকে
তার পোর্ট, তার এয়ারপোর্টগুলো যে কোনো সময় ব্যবহার করার অনুমতি দিয়েছে। হ্যাঁ, কারণ আমেরিকা যে কোনো সময় কিন্তু বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আরম্ভ করে তাদের নৌবন্দর এগুলো সবই কিন্তু ব্যবহার করতে পারবে। এই ধরনের একটা মেসেজ কিন্তু ইউনিশ সরকার আমেরিকার সঙ্গে এই ধরনের মেসেজ বলবো না, এই ধরনের চুক্তি কিন্তু আমেরিকার সাথে ইউনিশ সরকার বাংলাদেশে করিয়ে দিয়ে গেছে। তারপরেও চীন কি এদের সাহায্য করবে? যে সাহায্যটা করবে, কারণ চীন অতটা বোকা না, চীন যে সাহায্যটা করবে সেটা ওপর ভিতরে কিচ্ছু না। এই তারেক রহমান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী সামথিং, উনি বোধহয় চায়না ফায়না গিয়েছিলেন কিছু আদায় ফাদায় করার জন্য। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আপনি শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন, কিন্তু চায়না সারা ওয়ার্ল্ড নিয়ে ভাবে, আমেরিকা সারা ওয়ার্ল্ড নিয়ে ভাবে, আর রাশিয়া সারা ওয়ার্ল্ড নিয়ে ভাবে। আর যদি ভাবেন যে ইন্ডিয়া ইন্ডিয়া সারা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে ভাবে, সেই জন্য ইন্ডিয়ার সবাই বন্ধু, কেউ শত্রু না এক্সেপ্ট পাকিস্তান। আর কিছুদিন আগে যে আন্দোলনটা, জুলাই আন্দোলন নাকি জুলাই বিপ্লব বাংলাদেশে হয়েছিল, তারপরে ইউনিশ সরকার এসেছিল, তারপর আমরা দেখেছি তাদের ইলেকশন, জামাতে ইসলামের মতো একটা জঙ্গি সংগঠন, ইসলামিক জঙ্গি সংগঠন বর্তমান সরকারের সাথে জোট বেঁধেছে, সেখানে সরকার তৈরি করেছে। আর তারা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে প্রায় 17টা সিট জিতেছে। এর সাথে কারা আছে? আরো কিছু সংগঠন, যেগুলো ছাত্র সংগঠন, যারা দাবি করে যে তারাই এই জুলাই আন্দোলনের ফাদার ও মাদার সামথিং। তারা কি, তারাও এইসব জায়গায় কিছু সিট পেয়েছে, এবং তাদের বক্তব্য হচ্ছে তারা ওয়েস্ট বেঙ্গলের চিকেন নেকটাকে কেটে নেবে, নিয়ে ওটাকে উত্তরবঙ্গটাকে পুরোপুরি বাংলাদেশের আন্ডারে করে নেবে। তো একটা জিনিস, যখন একটা কোনো ছাত্র নেতা বা ছাত্র আন্দোলনের কেউ এই ধরনের হিংসামূলক বক্তব্য দেয়, বা হিংসামূলক বা বিদ্বেষীমূলক যে বক্তব্যগুলো আছে সেগুলো দেয়, সেটা সেটা তার মাথা থেকে বেরোয়নি। এটা খুব ক্লিয়ার মেসেজ যে তাদেরকেও কিছু না কিছু ভাবে ব্রেন ওয়াশ করেছে কোনো সংগঠন থেকে, বা তাদের উচ্চতর নেতৃত্ব, যারা বুঝিয়েছে, দিনের পর দিন বোঝানো হয়েছে যে ভারত ভাই তোমাদের শত্রু, ভারত ভাই তোমাদের মিত্র নয়। সেখান থেকেই কিন্তু তাদের মাথায় এই ধরনের মেসেজগুলো স্টোর হয়েছে, আর সেইগুলোই তাদের মুখ থেকে তাদের কথার মাধ্যমে বেরোচ্ছে। তো এর থেকেই বোঝা যায় যে বাংলাদেশেও কিন্তু হয়তো জঙ্গি কার্যকলাপ মোটামুটি ভাবে অ্যাক্টিভ, যেটা এখন পাকিস্তানে বন্ধ হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ থেকেও হতে পারে। বাংলাদেশের বর্ডার গুলোতেও যদি এই জঙ্গি সংগঠন গুলো যদি তাদের কার্যকলাপ চালায়, তাহলে কিভাবে ভারত প্রতিরোধ করবে সেটা নেক্সট। শেখ হাসিনা ডিসেম্বর মাসে যাচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনা যদি বাংলাদেশ যায়, বর্তমান বিএনপিও জানে, জামাতে ইসলামীও জানে যে এত সোজা হবে না খেলাটা। যে শেখ হাসিনা গেল, তাকে কারাগারের ভেতরে ঢুকিয়ে দিল বা জেলের ভেতরে ঢুকিয়ে দিল, এত ইজি নয়। সুতরাং তারাও কিন্তু কোথাও না কোথাও আতঙ্কে ভুগছে, বিশেষ করে জামাতে ইসলাম। তাদের বক্তব্য, তাদের বর্তমান সময় যে মিটিং বা মিছিলগুলো করছে, এর থেকে খুব ক্লিয়ার যে তারা কিন্তু ভয় পেয়ে গেছে, এবং তারা ওই বর্ডার এলাকাগুলিতে যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রী, বাচ্চারা, মানুষরা আছে, তাদের সবাইকে বোঝাচ্ছে যে ভারত তোমাদের শত্রু ভাই, ঠিক আছে। এবং সেখানে একটা মিটিং এ ইনফ্যাক্ট এরকমও মেসেজ দেওয়া হয়েছে আর বাংলাদেশ আর্মির তরফ থেকে, যে আমাদের যা আর্মি আছে তার থেকে তার সঙ্গে তোমরাও, মানে সেখানকার অঞ্চলের ছেলেপুলেরাও নাকি তাদের আর্মি, মানে যদি কোনো সময় তাদের সৈন্যের ক্রাইসিস হয়, তখন তারা নাকি বন্দুক হাতে যুদ্ধ করবে তার সাথে ভারতের সাথে। এই ধরনের উত্তেজনা, হিংসামূলক বক্তব্য প্রদান করা হচ্ছে সেই সব
এলাকাগুলোতে। স্বাভাবিক, ইন্ডিয়া কোনোদিন কারোর সঙ্গে যুদ্ধ চায় না, যুদ্ধ করেও না, যতক্ষণ না তুমি ইন্ডিয়ার ওপর অ্যাটাক করবে। আজও তাই নীতি। আমরা কোনোদিন ভারতীয়রা কোনোদিন কাউকে আগে থেকে অ্যাটাক করিনি। যে কিন্তু এটাও ঠিক, বর্তমান ভারত কিন্তু যদি তুমি আমাকে অ্যাটাক করো, আমি কিন্তু তোমার ছেড়ে কথা বলবো না। তো তুমি তার এর ক্লিয়ার একটা সংকেত কিন্তু অপারেশন সিন্দুর থেকে সারা পৃথিবী জেনে গেছে যে ভারতের এগেন্স্টে যদি যাও, ভারতের যদি কোনো কুকর্ম করো, ভারতকে যদি তুমি অ্যাটাক করো, তাহলে ভারতবর্ষ তোমাকে ছেড়ে দেবে না। তো তার জন্য আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে যে আমাদের নিজেদের বাউন্ডারিটা ঠিক করা, আমাদের নিজেদের সিকিউরিটি এজেন্সিগুলো যাতে অ্যাক্টিভ হয়। বিশেষ করে এখন তো আরো বেশি ভালো করে কাজ হবে, কারণ স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট একসাথে ডবল ইঞ্জিন সরকার চলছে। তো এইগুলোই তদারকি করছিল, আর এইগুলোর জন্যই অমিত শাহ এসেছিলেন ভারতবর্ষে, এর একটা ছোট্ট রাজ্য পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ। আর খুব শিগগিরই যখন শেখ হাসিনা বাংলাদেশ যাবেন, তখন কিন্তু বাংলাদেশ উত্তাল হবে ডিসেম্বর মাসে। তার আগে থেকেই প্রস্তুতি বলতে পারেন একটা, যে আমরা ঠিক থাকবো, আমাদের জনগণ ঠিক থাকবে, আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের হেল্প করব, কিন্তু আমরা কোন রকম অন্যায় সহ্য করব না। এই মেসেজ সমস্ত ভারতবর্ষের সকল অধিবাসীরাই সবসময় দিয়ে থাকে, আজও দেওয়া হচ্ছে, ভবিষ্যতে এই মেসেজই দেওয়া হবে। আমরা তোমাদের বন্ধু, তোমরাও আমাদের প্রতিবেশী। আর এছাড়া আরো একটা বিষয় নিয়ে অমিত শাহ কিন্তু মিটিং এ আলোচনা করেছেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গুন্ডা দমন আইন। একটা স্টেটের গুন্ডা দমন আইন যেটা সদ্য পাস হয়েছে, সেটা নিয়ে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সেটা নিয়ে আলোচনা করেছেন, সেটা কতটা কি প্রয়োগ হচ্ছে। সুতরাং আপনি যদি বর্ডার করতে আসেন ভাই, এখানে যদি ভাই কোন রকম ইলিগাল কাজ কারবার করেন, তাহলে কিন্তু আপনাকে কেউ ছেড়ে দেবে না। এটা খুব ক্লিয়ার মেসেজ। ওয়েস্ট বেঙ্গল আর আগের মতো নেই। ওয়েস্ট বেঙ্গলে কোনো ইলিগাল কাজ সরকার আর সহ্য করবে না। সেই জন্যেই স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং এসে এই আইন যাতে ঠিকঠাক প্রয়োগ হয়, যাতে ঠিকঠাক কাজ করে, নিজে থেকে তদারকি করে গেছেন। তো মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে স্বরাষ্ট্রমন্ত্রীর আশা, ন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স সব মিলিয়ে ভারতবর্ষ আরো স্ট্রং হয়েছে, পূর্ব ভারত আরো স্ট্রং হচ্ছে। ইন ফিউচার পূর্ব ভারত আরো বেশি স্ট্রং হবে, এবং সেটা সারা পৃথিবী দেখবে। সুতরাং পূর্ব ভারতের যারা প্রতিবেশী দেশ আছেন, তারা কিন্তু কোনোভাবেই চেষ্টা যাতে না করেন যে ভারতবর্ষের পূর্ব ভারত বা উত্তরবঙ্গকে কোনোভাবেই কোনো রকম বিপদে ফেলা, তাহলে আপনাদের কপালেও কিন্তু খুব একটা ভালো জিনিস নাচছে না। তো এই হলো মোটামুটি আমরা যেটা বুঝলাম, যে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন ধরে উত্তরবঙ্গে থেকে বিএসএফ দের সঙ্গে থেকে কি কি করেছেন। মোটামুটি এই ধরনেরই কিছু আলোচনা কাজ হয়েছে, এবং সেখান থেকে আশা করি আমরা ভবিষ্যতে আরো ক্লিয়ার মেসেজ পাবো যে তিনি কি জন্য এসেছিলেন।